পাশ, আর ওইদিকে কিছু। তবে এটা হবে মূল বাগান। আমরা 80টি আম্রপালি, 15টি মল্লিকা এবং লেবু চারা ইতিমধ্যে 12টি লাগানো হয়েছে। আরও আমাদের পরিকল্পনা আছে, আরও লাগাবো। তারপর কিছু সুপারি গাছ। আজকে কিছু মাছও ছাড়ার আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা মাছটা পোনাটা আসার কথা ছিল, এখনো পাচ্ছি না। যাই হোক, আমরা এই পরিকল্পনা নিয়ে আজকে সংগত হয়েছি। আমি অনুরোধ করবো, লাউদাকুচি গার্ডেন এটা কি এবং কি উদ্দেশ্যে আমাদের পূর্ণপিতা আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন এই পরিবেশকে সুন্দর করার জন্যে, আমি অনুরোধ করছি আমাদের কর্মসূচি বিশ্বকে দু একটি কথার মধ্য দিয়ে আমাদের সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। এখানে উপস্থিত ফাদার সিস্টারগণ এবং আন্দারকোটা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত মেম্বার প্রতিনিধিগণ, আপনাদের সকলকে আজকের এই দিনে শুভেচ্ছা জানাই। আমি খুব খুশি হয়েছি যে আন্দারকোটা ধর্মপল্লীর পালপুরোহিত তথা সুব্রত এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। আমার সঙ্গে অবশ্য আগেই আলাপ হয়েছে যে এই ধরনের একটা পরিকল্পনা আছে এবং সেটা খুবই একটা ভালো উদ্যোগ। আপনারা জানেন যে 5 বছর আগে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এই পৃথিবীতে যখন বিভিন্ন রকমের দুর্ঘটনা মানে বিপর্যয় ঘটতেছিল, বিশেষভাবে বন্যা, খরা, তারপরে সুনামি, ভূমিকম্প, তারপরে যত বড় বড় ঝড় তুফান, সাইক্লোন, এগুলোর কারণ কি, এবং বিশেষভাবে আমরা বরেন্দ্র এলাকায় আমরা এটা ভালো বুঝেছি। এখানে ওই যে ভূপৃষ্ঠের পানি অনেক মাটির নিচে চলে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না, এই জন্য একটা সমস্যা আরও বেশি খারাপ হচ্ছিল। কিন্তু আমাদের বিগত প্রায় 20 বছরের প্রচেষ্টায় উপর দিয়ে কিছুটা সবুজ হয়েছে এখন। আগে যারা আছে আমরা জানি যে বরেন্দ্র এলাকায় আগে শুধুমাত্র দেখা যেত এই রাস্তায় 2-1টা বাবলা গাছ আর কিছু তাল গাছ এই ছিল। সুতরাং মানে আর খালি ধুলা আর ধুলা ধুলা আর ধুলা। এই চৈত্র মাস আসলে আর মানে পশ্চিম দিকে ঝাওয়াল আর সহ্য করা যেত না। কিন্তু এখন পরিবেশটা বদল হয়েছে। কেন? কারণ এই আমাদের কারিতাসের মতো বিভিন্ন এনজিও এবং সরকারি উদ্যোগে বিশ্ব ব্যাংকের সহায়তায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বরেন্দ্র প্রকল্প এসে মানে গাছ লাগানোর সিস্টেম করেছে এবং ওই যে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠাইয়া উপর দিয়ে মানে সবুজ করার জন্য, চাষাবাদের জন্য ব্যবস্থা নিয়েছে। কিন্তু তাতে আরেকটা খারাপ কাজ হয়েছে যে ভূপৃষ্ঠের পানিটা উঠায় ফেলাতে অন্যরকমের আবার রিয়াকশন হচ্ছে। এখন সেজন্য বলা হচ্ছে যে বাইরের ওই সারফেস ওয়াটার, উপরে যে পানিটা আছে এটাই জমা করে ব্যবহার করতে হবে। আর আমরা সকলেই জানি যে এই বরেন্দ্র এলাকায় অনেক অনেক পুকুর, দিঘি খনন করা আছে। এটা আগের দিনের সিস্টেম। আগে তো কল মানে ডিপ টিউবওয়েল ছিল না, এইগুলা করেছিল ওই সময়কার জমিদাররা, রাজারা যারা ছিল তারা এগুলো করেছিল যেন পানি জমা রেখে ওটা ব্যবহার করা হয়। কিন্তু পরবর্তীতে এগুলা কোনো সংস্কার হয়নি, কোনো দেখভাল হয়নি, সব সেজন্য বরেন্দ্র এলাকায় এই অবস্থা হচ্ছিল, মরুভূমি হয়ে যাচ্ছিল। এখন পোপ ফ্রান্সিস, এটা শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশের, আফ্রিকা সমানে মরুভূমি হয়ে যাচ্ছে, হয়ে আছে, খাওয়া নাই, মানুষের কোনো আবাদ করলে হয় না। তারপরে ঝড় তুফান হইলে, বন্যা হইলে মানুষ কত মারা যাচ্ছে। ঝড় তুফান হইলে বাংলাদেশে এই আগে একবারেই 70,000 মানুষ মরে গেছে, 1 লাখ মানুষ মরে গেছে এক ঝড়ে। তো এটা তো খুব খারাপ। কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে? সবাই আমরা বুঝতেছি যে পৃথিবীতে যে পরিবেশ, এই পরিবেশটাকে আমরা হয়তো ধ্বংস করছি, দূষণ করছি, বিভিন্ন কারণের জন্য মানুষেরাই করছে। একটা দেশে কিন্তু 4 ভাগের 1 ভাগ বনাঞ্চল থাকতে হবে, এটা হলো নিয়ম। একটা দেশের 4 ভাগের 1 ভাগ বনাঞ্চল, বন জঙ্গল থাকতে হবে, কিন্তু সেটা আর নাই। বাংলাদেশে যেমন কমতে কমতে 9-10% চলে আসছে এখন।
এখন অবশ্য সামাজিক বনায়ন করে এই ধরনের সামাজিক বনায়ন যেটা বাগান করার মাধ্যমে কিছুটা মানে মেকআপ হচ্ছে, কিন্তু হচ্ছে না, পূর্ণ হয় নাই। তাহলে বাংলাদেশে এই সব আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমাদের বাড়ির আশপাশ দিয়ে অনেক জঙ্গল ছিল, এখন এগুলো কিছুই নাই। অনেক ঝোপঝাড় ছিল যেগুলোর মধ্যে আমরা গিয়ে এইটা ওইটা শিকার করতাম, তারপরে ফল টল জঙ্গল থেকে নিয়ে আসতাম। মানে এখন আর এগুলো কিছু নাই, সব পরিষ্কার হয়ে গেছে। তার মানে হইলো যে জঙ্গল শেষ। আমাদের বাড়ির কাছে অনেক শিয়াল থাকতো, অনেক চিতাবাঘ থাকতো। চিতাবাঘ আমরা দৌড়াইছি দল বেঁধে, কিন্তু এগুলো এখন আমাদের ছেলেপেলেরা যে শিয়ালও চিনবে না, কারণ দেখা যায় না। তাহলে এই বনাঞ্চল জঙ্গল এগুলো দরকার আছে, পোকা মাকড় সাপ সুপ এগুলো মানে সব দরকার আছে। পৃথিবীতে ঈশ্বর সব বানাইছেন, সব কিছুকে ব্যালেন্স করে। জমিতে পোকামাকড় না থাকলে জমির যে উর্বরতা সেটা সেরকম হবে না। সার দিয়ে হবে, কিন্তু ওই যে ওরা যে কাজটা করে ওই কাজটা কিন্তু আর হবে না। তবে আবার পোকামাকড়ের আবার খাওয়া দরকার, ওরা আবার আমাদের জমির কিছু ফসল ওরা খায়। মানে একটা ব্যালেন্স আগে ছিল, কিন্তু এখন ব্যালেন্সটা হারাই গেছে। এখন পোকামাকড় আর কোনো ভূমিতে কোনো খাওয়া পায় না, কারণ সার দিয়ে সব নষ্ট, তাহলে সব ফসল উপরের ফসল খেয়ে ফেলে। তাহলে এই যে ব্যালেন্স হারাই গেছে, এই সব কিছুর কারণেই কিন্তু এগুলো হচ্ছে। তাহলে পৃথিবীতে এই আন্দোলন মানে পরিবেশ আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু আমাদের পশ্চিমা ইউরোপে, আমেরিকায় খ্রিস্ট ভক্তরা, তারাই কিন্তু এই আন্দোলন শুরু করছে, পরিবেশটা ঠিক রাখতে হবে। তো এগুলোর প্রথম শুরু হয়েছে বাঘ রক্ষা করতে হবে, এই সিংহ রক্ষা করতে হবে, শিয়াল রক্ষা। যেমন বাংলাদেশে ওই দিনকে আলোচনা শুনতেছিলাম, বাংলাদেশে অনেক বাঘ ছিল, এখন বাঘ কমতে কমতে কমে যাচ্ছে। এখন এটার সংখ্যা কত? সংখ্যা আস্তে আস্তে কমছে, বাড়ছে না। এবং এটা একসময় শেষ হয়ে যাবে। এরকম অনেক প্রজাতির জীব জন্তু পোকামাকড় আছে যেগুলো শেষ হয়ে গেছে, নাই। ঈশ্বর তো তাদেরও বানাইছিল, এগুলো কিন্তু শেষ। এই জন্য মানে এখন ওই সব আন্দোলনের থেকে আস্তে আস্তে এই পরিবেশ, গাছপালা লাগাইতে হবে, মানে রক্ষা করতে হবে, লাগাইতে হবে। ব্রাজিলে আমাদের সুন্দরবন আছে, সুন্দরবন আস্তে আস্তে কমতেছে, কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। মানুষ গাছ অনবরত গাছ কাটতেছে, কিন্তু লাগায় না কেউ। আমাদের দেশে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল, গাছ এমনি হইতো, মানুষ অবাক হয়ে গেছে যে গাছ লাগাইতে হবে কেন, গাছ তো এমনি হবে। আমাদের মুসলমানদের মধ্যে এখনো অনেকে আছে যারা গাছ লাগাইতে বলবে যে গাছ লাগাবো কেন, গাছ তো এমনি হবে। তবে এখন খুশি হই যে হাটে বাজারে যখন মানুষকে দেখি যে গাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে, এখন মেন্টালিটি বা মনোভাবটা একটু পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা এখন গাছ লাগাই কেন? কারণ আমরা হয়তো অনেক কিছু মানে মেকআপ করতে পারবো না, কিন্তু গাছ একটা কাজ করে। এটা হলো এই পৃথিবীতে আমরা জানি যে আমরা এই যে নাক দিয়ে আমাদের কি বের হয়, কার্বন ডাই অক্সাইড, কার্বন, এটা গরম করে পৃথিবী। কারখানা, ইটের ভাটা, যে কোনো কারখানা থেকে যে ধোঁয়াটা বের হয়, এগুলো দিয়ে কি হয়, দূষিত হয় আবহাওয়া। এগুলো হচ্ছে কার্বন। এই কার্বনটা পৃথিবীটাকে গরম করে ফেলে। তাহলে ওই যে এভারেস্টের উপরে বা বিভিন্ন পর্বতের উপরে যে বরফগুলো জমা হচ্ছিল, এই জমা বরফগুলো এখন আর মানে আর থাকছে না, এত গরম হয়ে গেছে, সব গলে যায়। বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, অনেক বন্যা হয়। এই যে এখন যেমন অনেক বন্যা হচ্ছে, কিছুদিন পরে আর নদীতে কোনো পানি থাকবে না। আগে কিন্তু এরকম ছিল না। আগে মানে এই মেঘগুলো উপরে উঠে গিয়ে পর্বতের মধ্যে লেগে লেগে মানে একেবারে সাদা হয়ে থাকতো, বরফ হয়ে থাকতো, সারা বছর আস্তে আস্তে গলতো আর নদী দিয়ে পানিগুলো নামতো। এখন কিন্তু সেরকম আর হচ্ছে না। এখন যেহেতু উষ্ণ, এটা আর বরফ হইতে পারছে না, তাহলে যখন বন্যা বৃষ্টি হয় সব পানি সমানে নেমে আসে, সমানে দেড় ডুবাই দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, সেই জন্য এই যে আমাদের এই গাছ কি করে, গাছ ওই যে কার্বন ডাই অক্সাইড, যে কার্বনটা, এটা এই গাছ খায়। গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়, অক্সিজেন দেয়। আমাদের কার্বন গাছ নেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। ঠিক আছে? এখন আমি অনেক সময় বলি যে দেখো, আমরা যদি আমাদের জায়গা যদি না থাকে, আমরা রাস্তার ধারে একটা গাছ লাগাই,
একটা বট গাছ, একটা পাকুর গাছ লাগাই দিলাম, তা রাস্তার ধারে লাগাই, বা একটা যে কোনো গাছ লাগাই দিই, সুযোগ আছে লাগাই দিলাম। এখন আমি বলতে পারি যে আমি তো ওই গাছের কোনো কিছুই পাবো না, আমি লাগাবো কেন? পাবো না, ঠিক আছে, আমি হয়তো টাকা পাবো না, কিন্তু ওই গাছটা থেকে যে অক্সিজেনটা বের হবে ওইটা আমারও কাজে লাগবে, অন্যদেরও কাজে লাগবে, ঠিক আছে, আর আমার কার্বনটা খাবে ওই গাছ। সেজন্য গাছ করতে হবে। সেজন্য এখন বর্তমানে ব্রাজিলে বিশাল বড় একটা মানে একটা দেশটার অর্ধেকের মতো আমাজন আমাজন কেটে ফেলতেছে। ওইটা নিয়েও পোপ মহোদয় খুব মানে দুশ্চিন্তার মধ্যে আছে। তারপরে যে সুন্দরবন এখন মানে হয়, ঝড় তুফানে অনেক ভেঙে টেঙ্গে নষ্ট হয়। আমফান হয়েছে কিছুদিন আগে, এর আগে সিডর হয়েছিল, সিডরেও অনেক ধ্বংস হয়েছিল। কিন্তু যদি ভূমিকম্পে বা এই ঘূর্ণিঝড়ে ধ্বংস হয় তাহলে ওইটা আবার মেকআপ হয়, গাছ ভেঙে যায় আবার ওইটা তো হয়। যে কোনো জায়গায় ফেলে রাখলে কিন্তু এখানে যে কিছু নাই, যে 1 বছর পরে দেখবে এখানে অনেক গাছ হয়ে রয়েছে, বুঝছো, এমনি হবে অটোমেটিক, মাটির ক্ষমতাটা আছে। কিন্তু আমরা কি করতেছে, বাগান করব, বাগান। এখন পোপ মহোদয় তার যে পত্র লিখেছেন, ওই পত্রের মধ্যে তিনি এইগুলো বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। লাউদাতো সি, মানে হে প্রভু তোমার প্রশংসা হোক। এখন এইটা দিয়ে পোপ মহোদয় বলতে চেয়েছেন যে পৃথিবীটা আমাদেরকে দেওয়া হয়েছে উপহার হিসাবে, ঈশ্বর আমাদের দিয়েছেন, যেন আমরা এটাকে ব্যবহার করি, সুন্দরভাবে এখানে বসবাস করি, যত্ন করি। কিন্তু আমরা সেটা না করি, আমরা ধ্বংস করছি। এটা যেন না হয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর পৃথিবী দিয়েছেন। তাহলে আমাদের একটা দায়িত্ব আছে এই সুন্দর পৃথিবীটাকে যত্ন করা। যত্ন করতে আমরা আর কি কি করতে পারবো, যা করতে পারি আমরা করব। তার মধ্যে একটা বড় দিক হইলো যে আমরা গাছ লাগাইতে পারি। গাছ লাগাইলে পৃথিবীর পরিবেশটা আবার আবার কিছুটা মেকআপ হবে, সুন্দর হবে। এবং তাহলে আরেকটা হলো যে আমাদের এই যে বর্জ্য বর্জ্য এটা ম্যানেজ করতে হবে, যেখানে সেখানে হাবিজাবি ময়লা টয়লা ফেলাইয়া পরিবেশ দূষণ করা ঠিক না। মানে তাহলে গন্ধ হয়, তারপরে ওইটাও পরিবেশকে নষ্ট করে। সেই জন্য গর্ত করে যদি ময়লা টয়লা থাকে, গর্ত করে ভিতরে ঢুকাই দিলে ওইটা পৃথিবী ওইটাকে খেয়ে ফেলে, মানে হজম করে নেয়, এবং আবার ওইটা মাটিতে পরিণত হয়। সেই জন্য অনেকে আছে, গতকাল যেমন একজন বলতেছে ও গরু মরে গেছে, ও ফেলে রাখছে, গন্ধ ছড়াচ্ছে সমানে, সবাই দেখতেছে, নাক দেখে চলে যাচ্ছে, কেউ কিছুই করছে না। মানে এটা ঠিক না আসলে, মানে আমাদের মেনেছে। সেজন্য বলা হয় যে ক্লিন অ্যান্ড গ্রিন। ক্লিন করতে হবে, পরিষ্কার রাখতে হবে সব আঙ্গিনা টাঙ্গিনা সব আমাদের ধরিত্রীকে, আর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে গ্রিন, গ্রিন মানে সবুজায়ন, সবুজ করতে হবে। তো পোপ মহোদয় ওইটার মধ্যে দিয়েছেন। আর একটা হলো যে আমরা যতদূর পারি ওই যে ফসিল তেল, পেট্রোল, কেরোসিন, ডিজেল বা যে কোনো তেল, এগুলো মানে মানে ফসিল, এগুলো মাটির নিচে থেকে আসে, এগুলো যেন কম পোড়ায়। এটা অবশ্য আমরা কিছু করতে পারি না, তবে সরকারের ব্যবস্থা নিতে হবে যেন আমরা সূর্যের তাপ ব্যবহার করি। এক সময় কিন্তু ওই সূর্য তাপে চুলা পাওয়া যেত, এখন আর কেউ করছে না ওইটা, কিন্তু রান্না বান্না করা যায় সূর্য তাপ দিয়ে, সূর্যকিরণের বাইরে তাপে রান্না হয়ে যায়। এখন ওইটাতে কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না বেশি, তারপরেও কিন্তু ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়, অনেক কাজ করা যায়, সেটা রিনিউয়েবল, ওইটাকে বলা হয় নবায়নযোগ্য ওইটা। আর আমরা আরেকটা জিনিস করতে পারি, আমাদের ঘরে যে সমস্ত আছে এই ইলেকট্রিসিটি, মানে যেমন অযথা ফ্যান চালায় রাখা, অযথা ফ্যান মানে লাইট জ্বালায় রাখা, এগুলো যেন আমরা না করি, আমাদের সঞ্চয়ই হতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভিতরে হয়তো 2 কথা বলতে হইতে পারে, এগুলো বেশি বলবো না, এখানেই শেষ। তাহলে এই যে একটা সুন্দর সুযোগ হইলো, আমরা গাছ লাগাবো এখানে। এই গাছের একটা সুবিধা হবে যে মানে ফলও দিবে,